সালাম আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিদাবাড়ি অনলাইন ক্লাসরুম থেকে। সাথে আছে মোহাম্মদ জাহিদুল ইসলাম সজল, সিনিয়র লেকচার ইংলিশ ডিপার্টমেন্ট, বিদাবাড়ি। আজকে আমরা বিদাবাড়ির ব্যানার থেকে 47তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি উপলক্ষে ইংরেজি বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধানের কৌশল নিয়ে কথা বলবো এবং আজকের ক্লাসটি আমরা সেভাবেই সাজিয়েছি। আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখার পাশাপাশি সেই প্রশ্নের টপিক অ্যানালাইসিস করার চেষ্টা করব এবং সব থেকে বেশি যে সকল টপিক থেকে প্রশ্ন আসে এমন কিছু টপিক আমরা দেখে ফেলার চেষ্টা করব। সেক্ষেত্রে আমার স্টুডেন্টরা কারা কারা ক্লাসে আছেন লিখতে ভুলবেন না, কে কোত্থেকে জয়েন করছেন সেটাও লিখতে ভুলবেন না। তাহলে আজকের যে ক্লাসটি আছে সেই আজকের ক্লাস আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধানের চেষ্টা করব এবং সাহিত্যের কিছু টেকনিক খুঁটিনাটি, পাশাপাশি গ্রামারেরও কিছু খুঁটিনাটি টেকনিক আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। এবং সর্বোপরি আজকে যে কথাটি বলে আমি শুরু করতে চাই ক্লাসটি, সেটি আপনারা জানেন যে ইতোমধ্যেই পিএসসির যে প্রাক্তন চেয়ারম্যান আছেন তার ক্ষমতা চলে যাওয়া বা তিনি পদত্যাগ করার পরে পিএসসির যে নতুন করে চেয়ারম্যান নিয়োগ দিয়েছেন এবং পিএসসির যে সদস্য যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তারা কিন্তু আজকে একটা সিন্ডিকেট মিটিং এর কথা বলেছিলেন। ঠিক আছে, তো যেটি বলছিলাম যে 47তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা সহকারে কিছু বিসিএস যেগুলো আসলে পেন্ডিং এ আছে, ফর এক্সাম্পল 44তম বিসিএস এর ভাইবা অনেকটাই কিছু অংশ শেষ করে পরবর্তীতে কিন্তু ভাইবাটা আটকে আছে। তারপরে 45তম বিসিএস এর রিটেনের রেজাল্ট আটকে আছে। 46তম বিসিএস এর রিটেন কবে হবে সেই সংক্রান্ত কিছু ডিসিশনের ব্যাপারে আজকে কিন্তু একটা সিন্ডিকেট মিটিং হওয়ার কথা ছিল পিএসসিতে, যেটি কিনা পাবলিক সার্ভিস কমিশন। তো সেই পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি যারা কিনা বিসিএস সংক্রান্ত যে কাজগুলো আছে সেই পরীক্ষার নীতি নির্ধারক বা পরীক্ষা নেয়ার যে কর্তৃপক্ষ আছে তাদের একটা মিটিং হওয়ার কথা ছিল এবং সেই মিটিংটি হয়ে গেলেই হয়তো আমরা 47তম বিসিএস থেকে শুরু করে পূর্ববর্তী যে বিসিএস গুলো আছে সেগুলোর একটা ডিসিশন পেয়ে যাব। তো আজকে অনিবার্য কারণবশতই আজকের মিটিংটি হয়নি পিএসসিতে, বাট আমরা এতটুকু বলতে পারি যে খুব সম্প্রতি যেহেতু মানে পিএসসির ম্যাক্সিমাম সদস্যরা নিয়োগ হয়ে গিয়েছেন, যে কোনো সময় কিন্তু এই মিটিংটি হয়ে যাবে এবং পরবর্তীতে 47তম প্রিলিমিনারি ডেটও কিন্তু 47তম প্রিলিমিনারি সার্কুলারও কিন্তু সেই মিটিং এর পরেই হয়তো অ্যানাউন্স করে দেওয়া হবে। এবং সেই সাথে কিন্তু এখন আপনারা জানেন যে পরীক্ষার যে একটা সময় আছে সেই সময়টাও কিন্তু একটা অ্যাপ্রক্সিমেট ডেট কিন্তু দেয়া হয় প্রিলিমিনারি পরীক্ষার জন্য, বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য। এবং ট্রাস্ট মি, যদি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা একবারে হয়ে যায়, বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা যদি একবার হয়ে যায় তাহলে অন্যান্য যে পরীক্ষা আছে অর্থাৎ প্রাইমারি, নিবন্ধন, এছাড়াও এটিও যে সকল পরীক্ষাগুলো পাইপলাইনে আছে সে সকল পরীক্ষাও কিন্তু শুরু হয়ে যাবে এবং নিয়োগ প্রক্রিয়া কিন্তু আগের মতোই ত্বরান্বিত হবে। তাহলে চলুন আমরা সেই নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ 47তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাকে সামনে রেখে কিছু প্রশ্ন অ্যানালাইসিস করি এবং যেখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। আমাদের সাথে আছেন হচ্ছে জান্নাতুন নাইম আছেন, রিয়াদ আছেন আমাদের সাথে, রোজিনা আছেন। স্যার প্রাইমারি সার্কুলার কবে আসবে? খুব সম্ভবত রিসেন্টলি আসার সুযোগ রয়েছে। স্যার এইচ কি 32 হবে? সেই পিএসসির যে 47তম বিসিএস এর যে সার্কুলার আছে সেখানেই হয়তো 32 সংক্রান্ত কিছু তথ্য থাকতে পারে। তাহলে আমরা একেবারে প্রথম যে প্রশ্নটির মধ্যে যাব, সে প্রশ্নটি হচ্ছে সাইলেন্ট ফোম্যান। এ সাইলেন্ট ফোম্যান ইজ রিটেন বাই। এই সাইলেন্ট ফোম্যান গ্রন্থটি কে লিখেছেন? জন রুস্কিন, বেন জনসন, কালিদাস অথবা মুন্সি প্রেমচাঁদ। তাহলে এটার অ্যান্সার একটু বলেন তো। সাইলেন্ট ফোম্যান ইজ রিটেন বাই, এ সাইলেন্ট ফোম্যানটা কে লিখেছেন? এ সাইলেন্ট ফোম্যান, হু রোট আ সাইলেন্ট ফোম্যান? জন রুস্কিন, বেন জনসন, কালিদাস অথবা মুন্সি প্রেমচাঁদ? বেন জনসন বলছেন মিলি আক্তার, সেমি বলছেন আচ্ছা বাণী বিশ্বাস আছেন, বাণী বলছেন বি। স্যার বিসিএস কতবার দেওয়া যাবে বর্তমানে? 4বার। বিসিএস সম্প্রতি যে নতুন বিসিএস গুলো আছে সেখানে 4বার বিসিএস পরীক্ষা দেওয়ার সম্ভাবনা রয়েছে বা দেওয়ার নীতি নির্ধারণ করা হবে বলে আমার বিশ্বাস এবং সেটাই আসলে তারা ডিসিশন নিয়েছে। আচ্ছা, সবাই বলছেন মোটামুটি বেন জনসন, আল মাহমুদ বেন জনসন। বিসিএস যখন টার্গেট, সুন্দর একটা নাম, বিসিএস যখন টার্গেট। আচ্ছা ঠিক আছে, বিসিএস যখন টার্গেট তখন আপনার টার্গেট হতে হবে দিনে অন্তত 12-14 ঘন্টা পড়ালেখা। আচ্ছা, তাহলে যদি আমরা বলি বেন জনসন এখানে বলেছেন, অনেকেই বলছেন, তার মানে মোটামুটি সবাই এটা শিওর হতে পারছেন যে এ সাইলেন্ট ফোম্যান ইজ রিটেন বাই নান আদার দ্যান বেন জনসন। সেক্ষেত্রে বেন জনসন যে সাইলেন্ট ফোম্যান লিখেছেন সেটি নিয়ে আমার কোনো কনফিউশন নাই বা সেটি নিয়ে আমার আসলে মাথা ব্যথাও নাই, কারণ এই প্রশ্নটি রিপিট হোক আর না হোক বেন জনসন যার লেখনী থেকে প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতেই পারে। ঠিক আছে, এবং সেই লেখনীর থেকেও কিন্তু আমরা পড়বো। স্যার আপনি কি 11 থেকে 20তম গ্রেডে ক্লাস নেন কি? জি, আমি 11 থেকে 20তম গ্রেডেও ক্লাস নেই। আমি বিদ্যাবাড়ির সকল ব্যাচগুলোতেই ক্লাস নেওয়ার চেষ্টা করি, কিন্তু আমার সময়ের উপরে ভিত্তি করে, অর্থাৎ যেই স্কেডিউলে যেই ব্যাচ থাকে সেই স্কেডিউলে সেই ব্যাচ নিই। এমন না যে ক্লাস আমি কোনো একটা স্পেসিফিক ব্যাচে ছাড়া নিচ্ছি না, আমি এমনটা না, মোটামুটি অনেকগুলো ব্যাচে আমরা কিন্তু ক্লাস নিয়ে থাকি।
তো সেই ক্ষেত্রে যখন বলা হচ্ছে যে এই বেন জনসন লিখেছেন এ সাইলেন্ট ওম্যান, এখন তার আরো বেশ কিছু গ্রন্থ আছে যেই গ্রন্থকে আমরা কিভাবে মনে রাখতে পারি। সেক্ষেত্রে আমি যদি বলি যে বেন জনসনের বিখ্যাত গ্রন্থগুলো হচ্ছে অ্যালকেমিস্ট, এ সাইলেন্ট ওম্যান, বোলপন, এছাড়াও বেন জনসনের বিখ্যাত গ্রন্থ আছে এভরি ম্যান ইন হিজ হিউমার, এভরি ম্যান আউট অফ হিজ হিউমার। সেক্ষেত্রে এই সবগুলো গ্রন্থকে যদি টেকনিক্যালি মনে রাখতে চাই আমরা, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আসেন একটু দেখি। যখন বলা হচ্ছে বেন জনসন তিনি কিন্তু একজন, তার যে টাইটেল, এই বেন জনসনকে কিন্তু বলা হয় ফাদার অফ ইংলিশ কমেডি। এখন তার যে টাইটেল আছে, টাইটেল থেকে শুরু করে বাকি সবকিছু কিন্তু আমরা মনে রাখার চেষ্টা করতে পারি। তার যে টাইটেল আছে সেই টাইটেল থেকেও কিন্তু আমরা বেশ কিছু জিনিস মনে রাখার চেষ্টা করতে পারি। সেক্ষেত্রে আমরা যদি বলি বেন জনসন, তার নামের মধ্যে কিন্তু একটা নিষিদ্ধ পণ্যের নামের সাথে মিল আছে। সেটা কি বলেন তো? ক্লাসের মধ্যে টেকনিক দিয়ে আমি মাঝে মধ্যে পড়িয়ে থাকি। সেটা হচ্ছে কি বলেন তো? সে তার সাথে একটা নিষিদ্ধ পণ্য অর্থাৎ ধূমপান করে থাকে, যেটার গায়ের মধ্যেও লেখা থাকে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, অর্থাৎ বেনসন। এই বেনসনের সাথে কিন্তু তার একটা মিল আছে, সেক্ষেত্রে তার নামের একটা মিল আছে। এবং বেনসন এবং অ্যালকোহল, আমি যদি বলি অ্যালকেমিস্টকে অ্যালকোহল একটা গ্রন্থ বানিয়ে, মানে অ্যালকোহল একটা জিনিস বানিয়ে ফেলি, সেক্ষেত্রে আমি যদি বলি বেনসন এবং অ্যালকোহল খেয়ে কমেডি করতে করতে একজন সাইলেন্ট ওম্যানকে ভুলে ফোন দেয়। বেন জনসন কমেডি করতে, বেনসন এবং অ্যালকোহল খেতে খেতে একটা সাইলেন্ট ওম্যানকে ভুলে ফোন দেয়, এবং ভুলে ফোন দিয়ে সে কি বলে? এভরি ম্যান ইন হিজ হিউমার, এভরি ম্যান আউট অফ হিজ হিউমার, অর্থাৎ আবোল তাবোল কথা বলে, তাই তো? আসেন একটু দেখি। তাহলে আমরা যদি এটাকে একটু বাংলায় লিখে ফেলি, বেনসন ও অ্যালকোহল খেয়ে এ সাইলেন্ট ওম্যানকে ভুলে ফোন দিয়ে প্রলাপ কি? এভরি ম্যান ইন হিজ হিউমার, এভরি ম্যান ইন হিজ হিউমার, এবং এভরি ম্যান আউট অফ হিজ হিউমার এসব বলছিল। তাহলে আমি যদি বলি এ সাইলেন্ট ওম্যান, এখানে তার যত যাবতীয় গ্রন্থগুলো আছে সেগুলো কিন্তু আমরা টেকনিক্যালি মনে রাখতে পারি। প্রথমে যদি বলি বেনসন ও অ্যালকোহল খেয়ে এ সাইলেন্ট ওম্যানকে ভুলে ফোন দিয়ে, এখানে বেনসন হচ্ছে কি বেন জনসনের নামের সাথে মিলে যায়, এবং অ্যালকোহলকে অ্যালকেমিস্ট। এ সাইলেন্ট ওম্যান তার একটি বিখ্যাত গ্রন্থ ভুলে ফোন দিয়ে, সেটা কি? বোলপন। এবং তারপরে যদি আমরা বলি প্রলাপ বলছিল, এখানে প্রলাপ কি? এভরি ম্যান ইন হিজ হিউমার, এভরি ম্যান আউট অফ হিজ হিউমার, তাই তো? তাহলে যখন বলা হচ্ছে এই জাতীয় কথাগুলো বলেছেন বেন জনসন। এখন বেন জনসন, আমি যদি বলি বেন জনসন কোন যুগের কবি, সেখান থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে বেন জনসন কোন যুগের কবি। এটাও কিন্তু বিসিএস পরীক্ষায় সমসাময়িক, বিসিএস ছাড়াও সমসাময়িক পরীক্ষায় কিন্তু এটা প্রচুর পরিমাণে এই জাতীয় প্রশ্নগুলো এসে থাকে। সেক্ষেত্রে আমরা যদি বলি কে কোন যুগের কবি, সেটাকে মনে রাখতে চাই। এবং বেন জনসন হচ্ছে জ্যাকোবিয়ান পিরিয়ডের একজন কবি, এবং তিনি যে জ্যাকোবিয়ান পিরিয়ডের একজন কবি, সেটিকে আমরা কিভাবে মনে রাখতে পারি? সেটিকে যদি মনে রাখতে পারতাম তাহলে কিন্তু খুব একটা বেশি খারাপ হতো না, তাই তো? এই বেন জনসন কোন পিরিয়ডের কবি, সেটিকে যদি আমরা টেকনিক দিয়ে মনে রাখতে পারি খুব একটা খারাপ হতো না। তাহলে আসেন তো দেখি যে বেন জনসন কোন পিরিয়ডের কবি, সেটিকে মনে রাখবে। এবং তাছাড়াও বেন জনসন ছাড়াও সমসাময়িক সেই সময়, মানে সেই পিরিয়ডের, যে জ্যাকোবিয়ান পিরিয়ডের কথা বলছি, এই জ্যাকোবিয়ান পিরিয়ডে আর কোন কবি সাহিত্যিকরা আছে যারা বিখ্যাত ছিলেন এবং যাদের লেখনী থেকে প্রায় সময় প্রশ্ন আসে, এমন কিছু কবি সাহিত্যিকদের নাম আমরা দেখে ফেলি। সেক্ষেত্রে জ্যাকোবিয়ান পিরিয়ডের কবিদেরকে মনে রাখার জন্য আমি যদি একটি কথা বলি, সেই একটি কথাই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। একটি কথা বলতে একটি সেন্টেন্স। আমি যদি বলি
বিডিআর ওয়েবসাইটে জ্যাকেট কেনে। এখন দেখবেন শীতকাল চলে এসেছে, এখন শীতকালের মধ্যে তো আপনাদের জ্যাকেট কেনার প্রয়োজন হবে, তাই তো? এখন আমি যদি বলি বিডিআর কি আমরা যে বলি না বিডিআর বিদ্রোহ হয়েছে, বর্ডার গার্ড বাংলাদেশ, সরি বিজিবি যেটাকে বলা হয় আর কি, এর আগে সেটার নাম ছিল কি বিডিআর ছিল। তাহলে যখন বলা হচ্ছে যে বিডিআর ওয়েবসাইটে জ্যাকেট কেনে, এখানে কিন্তু জ্যাকোবিয়ান পিরিয়ডের যতজন কবি সাহিত্যিক আছে সেই ততজন কবি সাহিত্যিকের কিন্তু, তাহলে আমরা পরে যদি চলে যাই যে বিডিআর ওয়েবসাইটে জ্যাকেট কেনে, এখানে আমরা জ্যাকোবিয়ান পিরিয়ডে সবগুলো কবি সাহিত্যিকের নাম কিন্তু পেয়ে যাই। যেখানে বিতে আমি যদি বলি, বিতে কি, বিতে হচ্ছে বেন জনসন। ডিতে কি, ডিতে হচ্ছে জন ডান্নে। এবং আরে কি, আরে হচ্ছে রবার্ট হ্যারিক। এবং ওয়েবসাইটে যে কথাটি আছে, ওয়েবসাইট কি, জন ওয়েবস্টার। তাহলে ওয়েবসাইটে জ্যাকেট কেনে, তাহলে জ্যাকেটে কি হয়, জ্যাকেটে হয়ে যায় জ্যাকোবিয়ান পিরিয়ড। তাহলে বিডিআর ওয়েবসাইটে জ্যাকেট কেনে, যেখানে জ্যাকে হয়ে যায় জ্যাকোবিয়ান পিরিয়ড, জ্যাকেটে হয়ে যাচ্ছে জ্যাকোবিয়ান পিরিয়ড। সেক্ষেত্রে আমরা যদি বলি এই জ্যাকোবিয়ান পিরিয়ড, মাঝে মধ্যে কিন্তু বিসিএস এ এই জিনিসটাও এসে থাকে যে কোন পিরিয়ডের ডিউরেশনটা কত সাল থেকে কত সাল পর্যন্ত, এই প্রশ্নগুলো কিন্তু এসে থাকে। ফর এক্সাম্পল আমরা যদি বলি ওল্ড ইংলিশ পিরিয়ড, মিডল ইংলিশ পিরিয়ড, জ্যাকোবিয়ান পিরিয়ড, রেনেসান্স পিরিয়ড, এরপর যদি আমরা বলি রেস্টোরেশন পিরিয়ড, অগাস্টান পিরিয়ড, সেক্ষেত্রে কোন পিরিয়ডের সাহিত্যগুলো কত সাল থেকে কত সাল সেটি যদি একটু মনে রাখি। সেক্ষেত্রে আমরা যদি বলি এই জ্যাকোবিয়ান পিরিয়ডটা হচ্ছে কত থেকে কত জানেন? জ্যাকোবিয়ান পিরিয়ড হচ্ছে 1603 থেকে 1625 সাল পর্যন্ত, তাই তো? এখন এটাকে মনে রাখতে পারি কিভাবে? সেক্ষেত্রে আমরা যদি বলি দুটো জিনিসকেই একসাথে মনে রাখার চেষ্টা করি, আমি প্রত্যেকটা জিনিসই দেখেন বলে গেলে তো আমার জন্য খুব সহজ হয়, যে কোনো একটা তথ্য আমি যদি বলে যাই সেটি আপনারা মুখস্থ করতে গেলে এটা আমার জন্য খুব সহজ হয়, কিন্তু স্টিল বলে তারপরে মনে রাখিয়ে দেওয়ার যে কাজটি আছে সেটা কিন্তু বিদ্যাবাড়ির যে টিচার আছে তারা কিন্তু টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে আপনাদের এই কাজগুলো করিয়ে থাকেন। অর্থাৎ আপনারা যে জিনিসগুলো কষ্ট করে মনে রাখেন সেই জিনিসগুলো অলরেডি আপনাদের মাথায় যেন সেট হয়ে যায়, সেভাবে কিন্তু আপনাদের টিচাররা কাজ করে থাকেন। সেক্ষেত্রে আমরা যদি বলি 1603 থেকে 1625, একজন লিখেছেন 1700, হাবিবুর রহমান বলেছেন 1703 থেকে 1625, তার মানে জ্যাকোবিয়ান পিরিয়ডটা উল্টো দিকে গিয়েছে হাবিবুর রহমান, তাই না? 1703 থেকে 1625 কিভাবে হয় এটা হয়তোবা ভুলে করেছে, ঠিক আছে? এটা হয়তোবা তিনি 1625 থেকে 1700 মানে 1603 থেকে 1625 লিখতে গিয়ে লিখেছে। আসেন এবার যদি আমরা এটাকে মনে রাখার টেকনিক বলি, দেখেন টাইটানিক সিনেমা দেখেছেন? টাইটানিক সিনেমা আপনারা, টাইটানিক সিনেমা ওই যে গানটা আছে না, এভরি নাইটস ইন মাই ড্রিম আই সি ইউ আই ফিল ইউ, তো সেই টাইটানিক সিনেমার যে নায়কটা আছে, তাহলে যদি আমরা বলি এই 1603 থেকে 1625 যে সময়টি আছে সেটা হচ্ছে জ্যাকোবিয়ান পিরিয়ড, এবং এটাকে মনে রাখার যে টেকনিক আছে সেটি যদি আমি বলি, টাইটানিক সিনেমার যে নায়ক ছিলেন সেই নায়কের নাম টাইটানিক সিনেমার মধ্যে কি ছিল? জ্যাক ছিল না? তো এই জ্যাক ছেলেটা কি একটু মানে ইয়াং প্রকৃতির ছিল না, দেখতে একটু ইয়াং টাইপের ছিল না জ্যাক? তাহলে আমি যদি বলি জ্যাক এই ছেলেটা একটু ইয়াং টাইপের দেখতে, তাহলে ইয়াং একটা ছেলের বয়স নিশ্চয়ই 3 থেকে 25 বছরের মাঝামাঝি হবে, তাই তো? 3 থেকে 25-এর মাঝামাঝি হবে, অর্থাৎ একটা ইয়াং ছেলের বয়স 3 থেকে 25-এর মাঝামাঝি হয়ে থাকে। সেক্ষেত্রে জ্যাকোবিয়ান পিরিয়ড ইজ 1603 থেকে 1625 এই সময়টা, তাই তো? তাহলে জ্যাকোবিয়ান পিরিয়ড যখন আপনি দেখছেন, জ্যাক অলরেডি আপনার মাথায় চলে আসবে এবং আপনি অপশনে গিয়ে খুঁজতে শুরু করবেন যে কোথায় ইয়াং বয়সটা থাকে, অর্থাৎ 1603 থেকে 1725 এই সময়টা। আরো একটা জিনিস আসে সেটা পরীক্ষায়, যে রোমান্টিক পিরিয়ডের ডিউরেশনটা। রোমান্টিক পিরিয়ড, হোয়াট ইজ দ্য ডিউরেশন অফ
রোমান্টিক পিরিয়ড। তাহলে রোমান্টিক পিরিয়ড কত সাল থেকে কত সাল, এটাও কিন্তু টেকনিক দিয়ে আমরা মনে রাখতে পারি। এই রোমান্টিক পিরিয়ডটা হচ্ছে 1798 থেকে 1832। এখন এটাকে মনে রাখতে পারি কিভাবে, 1798 থেকে 1832 এটাকে মনে রাখতে পারি কিভাবে, রোমান্টিক পিরিয়ড। সেক্ষেত্রে আমি এটা ক্লাসের টেকনিক দিয়ে বলে থাকি যে কথাটি, সেটি হচ্ছে আমরা সাধারণত 32 বছর বয়স সময় পর্যন্ত কি থাকি, আমরা রোমান্টিক থাকি। এরপরে আমরা একটু বুড়িয়ে যাই বা একটু বুড়ো হয়ে যায়। যদিও আমি সারা জীবন রোমান্টিক থাকবো, আমি জানি আমার স্টুডেন্ট যারা আছেন তারাও সারা জীবন রোমান্টিক থাকবেন। তো সেক্ষেত্রে মনে রাখার স্বার্থে আমরা এতটুকু বলতেই পারি যে একটা মানুষের বয়স যখন 32+ হয়ে যায় তখন সে একটু বুড়িয়ে যায় বা একটু বুড়ো হয়ে যায়। সেক্ষেত্রে রোমান্টিক পিরিয়ড হচ্ছে 1798 থেকে 1832, এর মাঝে যে ডিউরেশনটি আছে সেই ডিউরেশনটা হচ্ছে রোমান্টিক পিরিয়ড। এবং এই রোমান্টিক পিরিয়ডের কবি সাহিত্যিকরা খুবই 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 গুরুত্বপূর্ণ, যেখান থেকে প্রশ্ন আসে। এবং এমন করেও প্রশ্ন আসে যে নিচের কোন কবি রোমান্টিক পিরিয়ডের অংশ হিসেবে ছিলেন, বা নিচের কোন কবি বা কোন সাহিত্যিক রোমান্টিক পিরিয়ডে বিলং করেন। সেক্ষেত্রে আপনারা বলেন তো রোমান্টিক পিরিয়ডের কবি সাহিত্যিকদের নামগুলো মনে রাখার টেকনিক কি লিখে দিব নাকি আপনাদের মনে আছে, কমেন্ট করেন তো। রোমান্টিক পিরিয়ডের নামগুলোকে আমি লিখে দিব, সকল কবি সাহিত্যিকদের নাম, এবং সেখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আছে, এস.টি. কোলারিজ আছে, জন কিটস আছে, এরপরে পি.বি. শেলি আছে, তাই তো। খুবই বিখ্যাত গ্রন্থগুলো কিন্তু তারা লিখেছেন, এবং তাদের লেখনী থেকে কিন্তু প্রায় সময় প্রশ্ন এসে থাকে। এবং বিসিএস এর ইংরেজি সাহিত্য অংশে রোমান্টিক পিরিয়ডের কবি সাহিত্যিকরা খুবই গুরুত্বপূর্ণ, এবং সেখান থেকে প্রশ্ন এসেই থাকে। আচ্ছা স্যার লিখে দেন, আচ্ছা সবাই বলছেন লিখে দেন। তার মানে রোমান্টিক পিরিয়ডের কবি সাহিত্যিকদের যে ছন্দটি আছে সেটিও যদি আমি আপনাদেরকে বানিয়ে দেই তাহলে খুব একটা বেশি খারাপ হয় না। তাহলে আসেন আমরা রোমান্টিক পিরিয়ডের যত কবি সাহিত্যিক আছে তাদেরকে আমরা একটু মনে রাখার টেকনিক করে ফেলি। সে টেকনিকটা কি, প্রথমে আমি যদি বলি রোমান্টিক পিরিয়ডটা কত সালে শুরু হয়, 1798 সালে, যেটা কি না লিরিক্যাল ব্যালাড নামক গ্রন্থটির মাধ্যমে শুরু হয়, যেটা এস.টি. কোলারিজ এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তারা দুইজন মিলে এই গ্রন্থটি কিন্তু লিখেছিলেন। যেখানে যে গ্রন্থগুলো আছে সেই গ্রন্থ মানে সেই যে লেখনীগুলো আছে সেই লেখনীর দ্বারাই কিন্তু রোমান্টিক পিরিয়ডের শুরু হয়েছে। ঠিক আছে। তাহলে স্যার সারা জীবন ইয়াং থাকা সম্ভব না, স্যার না সারা জীবন ইয়াং থাকা সম্ভব না, কিন্তু সারা জীবন মাইন্ডকে ইয়াং রাখা কিন্তু সম্ভব। ঠিক আছে, তাহলে আমরা রোমান্টিক পিরিয়ড, আপনারা এত কষ্ট করে যখন বলছেন, আবার ঋতুর কমেন্টটা মজা লেগেছে, রেশমা ঋতু, তিনি খুব লিখে দেন স্যার বলে খুব দুঃখের ইমোটিকন দিয়েছেন, তার মানে আপনি খুব দুঃখ পাচ্ছেন না লিখে দিলে। তাহলে আসেন লিখে দিচ্ছি। তাহলে রোমান্টিক পিরিয়ডের যে কবি সাহিত্যিকরা আছে তাদেরকে যদি নামগুলো মনে রাখতে হয় আমরা বলতে পারি অস্ট্রেলিয়ার নামকে নিয়ে আসবো। অস্ট্রেলিয়া এবং স্কটল্যান্ড এই দুটো দেশের নাম নিয়ে আসবো। নাম নিয়ে এসে যদি বলি অস্ট্রেলিয়া এবং স্কটল্যান্ডের ব্ল্যাক কিডসরা শেলিকে ওয়ার্ডসওয়ার্থ ভেবে কল দেয় এবং বাড়াবাড়ি করে, এতে তারা রোমান্টিসিজম খুঁজে পায়। আসেন লিখে দেয়, নয়তো হারিয়ে যাবেন। আমি যদি বলি অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ড এর ব্ল্যাক কিডসরা শেলিকে ওয়ার্ডসওয়ার্থ ভেবে কল দিয়ে বাড়াবাড়ি করে এবং এতে তারা রোমান্টিসিজম খুঁজে পায়। এই যে লাইনগুলো আছে এখানে রোমান্টিক যুগের যতগুলো কবি সাহিত্যিক আছে প্রত্যেকের নাম কিন্তু। তাহলে এখানে যদি আমরা বিখ্যাত সাহিত্যিকদের একটু মনে রাখি, অস্ট্রেলিয়া দিয়ে কি হয়? অস্ট্রেলিয়া দিয়ে হয় জেন অস্টেন। স্কটল্যান্ড কি? ওয়াল্টার স্কট। ব্ল্যাক উইলিয়াম ব্ল্যাক। কিডসকে জন কিডস। এই জন কিডসকে কিন্তু বলা হয় পোয়েট অফ বিউটি। এখন জন কিডসকে যে পোয়েট অফ বিউটি বলা হয় সেটা কিভাবে মনে রাখতে পারি? জন কিডসকে যে
পোয়েট অফ বিউটি বলা হয়, সেটিকে মনে রাখার ক্ষেত্রে আমরা বলতে পারি কিটসের নামের মধ্যে একটা কিউট কিউট ভাব আছে, তাই না? কিটসের নামের উচ্চারণে একটা কিউট কিউট ভাব আছে। এখন যে বিউটিফুল তাকেই আমরা সাধারণত কিউট বলে থাকি, যে ছেলেটা কিউট বা মেয়েটা কিউট, এমন করে আমরা কিন্তু বলে থাকি যে এই ছেলেটা কিউট বা এই মেয়েটা কিউট। সেক্ষেত্রে যদি আমরা বলি যে এই জন কিটস হচ্ছে পোয়েট অফ বিউটি, যাকে কিনা বলা হয় পোয়েট অফ বিউটি, তাহলে আপনাদেরকে একটা সুযোগ করে দিচ্ছে, দাঁড়ান, এই ভিডিওতে আপনারা যাদেরকে কিউট বলে মনে করেন তাদেরকে মেনশন করে দিতে পারেন, বা তাদেরকে শেয়ার করে তাদের নামটি ট্যাগ দিয়ে দিতে পারেন এই জায়গার মধ্যে। আপনার মতে যিনি কিউট এমন একজন মানুষকে আপনি মেনশন করে দিতে পারেন। যাই হোক, পড়ার ফাঁকে আমাদের একটা আড্ডার মতো জমে গেল, সেক্ষেত্রে তারাও জেনে গেল যে আমরা এই কিউট দিয়েও কিন্তু মনে রাখতে পারি। তাহলে যদি আমরা বলি জন কিটস, সেটাকে পোয়েট অফ বিউটি, তার মানে তিনি হচ্ছে কিউট দেখতে, তাই তার নাম হচ্ছে পোয়েট অফ বিউটি। এবং শেলি, শেলিটাকে, শেলি হচ্ছে পিবি শেলি, শেলিকে পিবি শেলি। সেক্ষেত্রে আমি যদি বলি শেলি, শেলি হচ্ছে পিবি শেলি, এবং এই শেলি, শেলিকে ওয়ার্ডসওয়ার্থ ভেবে, ঠিক আছে, শেলিকে পিবি শেলি, পিবি শেলি, এবং ওয়ার্ডসওয়ার্থ হচ্ছে কি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, যাকে কিনা বলা হয় পোয়েট অফ নেচার অথবা চাইল্ডহুড পোয়েট, অথবা আরো যদি বলে, আচ্ছা অনেকেই মেনশন করছেন কিন্তু তাদেরকে কিউট বলছেন না, মানে যাকে আপনি মেনশন করছেন তার পাশে লিখে দিবেন যে আপনি কিউট, তাহলে হয়তোবা তিনি বুঝবেন যে আপনি কেন তাকে মেনশন করেছেন, তাই তো? তাহলে যদি স্যার অনেক ভালো লাগে আপনার ক্লাস, থ্যাংক ইউ সো মাচ রাফি। তাহলে যখন বলা হচ্ছে যে এই যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যখন বলা হচ্ছে, এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কি? অবশ্যই একটি বিখ্যাত রোমান্টিক যুগের কবি। এরপরে যদি বলি কল দিয়ে, কল, কল হচ্ছে কে? এস.টি. কোলারিজ, এস.টি. কোলারিজ। এবং বাড়াবাড়ি করে, বাড়াবাড়ি কে? লর্ড, লর্ড বাইরন, যাকে বলা হয় রেবেল পোয়েট। এই লর্ড বাইরনকে বলা হয় কি জানেন? রেবেল পোয়েট, রেবেল পোয়েট। এখন লর্ড বাইরনকে যে রেবেল পোয়েট বলা হয় সেটা মনে রাখতে পারি কিভাবে? স্যার আপনার হাসি অনেক কিউট, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ইট মিনস আ লট। তাহলে যখন বলা হচ্ছে যে এই যে লর্ড বাইরনের কথা বলা হচ্ছে, লর্ড বাইরন, সেক্ষেত্রে লর্ড বাইরনের ব্যাপারটি আসলে কি? বিদ্যাবাড়ির সব স্যাররা কিউট, স্যাররা পিতৃ সমতুল্য আছে, স্যাররা পিতৃ সমতুল্য হয়, সেক্ষেত্রে স্যারদেরকে এত কিউট চিন্তা করার প্রয়োজন নেই। আপনি আপাতত আপনাদের আশেপাশে যারা আছে তাদেরকে নিয়ে চিন্তা করেন আর কি, তাদের মধ্যে সেক্ষেত্রে কিউট কে হয়। তাহলে লর্ড বাইরন যদি বলে, অবশ্য পিতাকে কিউট বলতেই পারেন, সমস্যা নেই, পিতৃ সমতুল্য চিন্তা করে আর কি। তাহলে যদি বলা হয় যে স্যার আপনার ক্লাসগুলো করলে একটু বোরিং লাগে না, সম্পূর্ণ মনোযোগ থাকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে যখন বলা হচ্ছে লর্ড বাইরন, তাকে বলা হয় রেবেল পোয়েট। এখন লর্ড বাইরনকে রেবেল পোয়েট কিভাবে মনে রাখা যায়, আসেন একটু দেখি। সেক্ষেত্রে যদি বলা হয় লর্ড বাইরন, তার নামের মধ্যে একটা বাই কথাটা আছে না? এখন আমরা দেখবেন মাঝে মধ্যে বাইরা বাইরি কথাটা ইউজ করি, মানে আঞ্চলিক ভাষা আমরা কিন্তু মাঝে মধ্যে বলে থাকি যে বাইরা বাইরি করছে, ওরা কি করছে? বাইরা বাইরি করছে, একজন আরেকজনের সাথে বাইরা বাইরি করছে। সেক্ষেত্রে যখন বলা হচ্ছে বাইরা বাইরি, সেটা কি? মারামারি। এখন রেবেল পোয়েট মানে কি? যে বিদ্রোহী কবি, সেই তো মারামারি করবে বা বাইরা বাইরি করবে, তাই না? সেক্ষেত্রে লর্ড বাইরন হচ্ছে কি? রেবেল পোয়েট, কারণ তার নামের মধ্যে একটা বাইরা বাইরের মতো ব্যাপার, ফ্লেভার রয়েছে, তাই তো? সেক্ষেত্রে সেটাও কি? রেবেল পোয়েট। এবং এরপরে যদি আমরা বলি লর্ড বাইরনের পরে কল দিয়ে বাড়াবাড়ি করে এবং এতে তারা রোমান্টিসিজম খুঁজে পায়, তাহলে রোমান্টিসিজম কোন? রোমান্টিসিজম কি? রোমান্টিসিজম হচ্ছে রোমান্টিক যুগের কবি, রোমান্টিক যুগের কবি। রোমান্টিসিজম হচ্ছে রোমান্টিক যুগের কবি, তাই তো? রোমান্টিক যুগকে বোঝায়। তাহলে এই গেল রোমান্টিক যুগ, তার মানে রোমান্টিক যুগের যে বিখ্যাত কবি সাহিত্যিকরা আছে তাদের ডিটেইলও কিন্তু আমরা পড়ে ফেললাম, কিন্তু সময় স্বল্পতার কারণে মনে হয় না খুব একটা, মানে আমার ইচ্ছা করছে আপনাদেরকে পুরো লিটারেচারই এখন 6 ঘন্টা ধরে ক্লাস করাই, 6 ঘন্টা ধরে আপনাদের পুরো লিটারেচারটা মানে মোটামুটি একটা জায়গায় নিয়ে যাই। যেমন আমার কিন্তু এত কিছু পড়ানোর কথা ছিল না, আমি বেসিক্যালি প্রশ্ন সলভ করতাম, এরপরে আরো কয়েকটা প্রশ্ন আছে আমি সেগুলো সলভ করতাম, কিন্তু যেহেতু আমি আমার স্টুডেন্টদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই কমপ্লেইন পাই বা স্টুডেন্টদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা প্রবলেম শুনতে পাই যে স্যার লিটারেচার তো পারি না,
স্যার লিটারেচার তো পারি না, লিটারেচার অনেক কঠিন লাগে। তো সেই লিটারেচারকে কিভাবে ইন্টারেস্টিংলি প্রেজেন্ট করা যায় বা সেই লিটারেচারকে কিভাবে খুব সহজে মনে রাখা যায়, সেই জিনিসটা যদি আমার স্টুডেন্টদের কাছে দেখায় এবং তারা যদি একটু হলেও ভয়টা কমায় লিটারেচার থেকে, দ্যাট উইল বি মাই অ্যাচিভমেন্ট। এবং বলে রাখা ভালো যে সর্বশেষ 46তম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষায় 10টা লিটারেচারের প্রশ্ন ছিল, যেখানে 9টি প্রশ্ন একেবারে হুবহু ক্লাসে যা পড়িয়েছে সেখান থেকে এসেছে। যারা 46তম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছেন এবং আমার যারা স্টুডেন্ট ছিলেন তারা মোটামুটি এই জিনিসটা জানেন। কিন্তু সেক্ষেত্রে আমরা যদি বলি এত দূর পর্যন্ত আসার কথা ছিল না, বাট এরপরে কোনো একটা ক্লাসে আমি চেষ্টা করবো লিটারেচার নিয়ে আরো বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করার, যেখানে আরো বেশি লিটারেচার নিয়ে প্রশ্ন থাকবে এবং আরো বেশি ডেপথে যাওয়ার চেষ্টা করব। তাহলে এবার যদি আমি বলি স্যার লিটারেচার নিয়ে একটা লং ক্লাস নেন প্লিজ। আচ্ছা বলেন কতক্ষণ পর্যন্ত ক্লাস হলে করতে পারবেন? আমি যদি একটা লং ক্লাস আপনাদের নেই সেক্ষেত্রে কতক্ষণ পর্যন্ত ক্লাস আপনি টানা করতে পারবেন একটু বলেন তো আমাকে। যদি 3 ঘন্টা বলেন 3 ঘন্টা, 4 ঘন্টা বলেন 4 ঘন্টা, আমি দেখি একদিন আপনাদের জন্য আসবো। মানে কতক্ষণ পর্যন্ত আপনারা করতে পারবেন, লং ক্লাস কতক্ষণের চান, আমি আপনাদের ভোটের উপরে ডিপেন্ড করবে। সেক্ষেত্রে আমি ইনশাআল্লাহ একদিন লিটারেচার ক্লাস দেখি, যদি চিন্তা করি যে একদিন নিব, সেক্ষেত্রে ওই ক্লাসটা একদিনের জন্য হয়তো বা আমাদের পেজে থাকতে পারে। ঠিক আছে, একদিনের জন্য আমাদের পেজে থাকতে পারে, বাট আমি এখন আপনাদেরকে কথা দিচ্ছি না কিন্তু। ঠিক আছে, তাহলে যদি আমরা বলি যে এটা তাহলে কে লিখেছেন, এটা লিখেছেন হচ্ছে বেন জনসন, তাই তো? বেন জনসন স্যার, আপনার ক্লাসগুলো আমি খুঁজে খুঁজে দেখি ইউটিউবে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তাহলে যখন বলা হচ্ছে এটা লিখেছেন সাইলেন্ট ফোম্যান বেন জনসন, দেখেন এক সাইলেন্ট ফোম্যান থেকে কত দূরে চলে গিয়েছিলাম। এরপরে বলেন 3/4 অফ দ্য ওয়ার্ক ড্যাশ ফিনিশড, এটার আনসারটা কি হবে? এটার আনসারটা কি হবে? এটার আনসারটা কি হবে? যে 3/4 অফ দ্য ওয়ার্ক, এবার একটু গ্রামার থেকে আসি, যেটি কিনা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে কিন্তু প্রায়ই প্রশ্ন এসে থাকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে কিন্তু প্রায় প্রশ্ন এসে থাকে। তাহলে এটার আনসার বলেন তো। তাহলে এখানে যদি আমরা বলি এই ভোকাবুলারি যদি থাকে, আগে আমাকে বলেন এখানে 3/4 কি ঠিক আছে নাকি ঠিক নাই? আগে আমাকে এটা বলেন, এই 3/4 লেখাটা কি ঠিক আছে নাকি ঠিক নাই, আগে সেটা আমাকে প্রশ্ন করেন, সেটা আমাকে উত্তর দেন। এই 3/4 কি ঠিক আছে নাকি ঠিক নাই? টাইপিং কোনো মিস্টেক আপনারা দেখতে পাচ্ছেন কি? আচ্ছা, এখানে 3/4 নাকি 3/4 হবে সেটা নিয়ে একটা কনফিউশন আছে। আসেন দেখি, আমরা এটাকে এভাবে রাখার কারণটা হচ্ছে আপনাদেরকে একটু কনফিউজ করা। আমি মাঝে মধ্যে আপনাদেরকে পড়ানোর ক্ষেত্রে এমন কিছু জায়গার মধ্যে নিয়ে যাই যে জায়গার মধ্যে আপনাদেরকে আগে কনফিউজ করি এবং কনফিউজ করে পরবর্তীতে আপনাদেরকে সেটার সলিউশন বলে দেই। এবং এই জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে টাইপিংটাই আমি ইচ্ছা করে ভুল রেখেছি, যাতে করে আপনারা এই জায়গাতে অন্তত কনফিউজড হন। দেখেন, এটাকে বলা হয় 3/4, এটাকে বলা হয় 3/4, কিন্তু এটাকে বলা হয় 1/4। ঠিক আছে, এটাকে বলা হয় 3/4 কিন্তু এটাকে বলা হয় 1/4, কারণটা কি? এবং এটা অ্যাপ্রোপ্রিয়েট 3/4। আবার যদি আমি বলি 1/3 সেটা 1/3 হয়, 1/3 সেটা 1/3 হয়। কিন্তু আমি যদি বলি 2/3, এই 2/3 কিন্তু হবে না, 2/3 কিন্তু ভুল। এই 2/3 এর পর একটা এস যুক্ত হবে, 2/3 হবে। সেক্ষেত্রে 2/3 কেন হলো আর 1/3 কেন হলো, তাই তো? এখন আসেন একটু খেয়াল করে যদি দেখি 1/3 মানে কি, কয়টি অংশ? 1/3 কথাটি দিয়ে আমি একটি অংশকে বোঝাচ্ছি, তাই তো? 3টি অংশের একটি অংশ, সেক্ষেত্রে একটি অংশ নিঃসন্দেহে সিঙ্গুলার। তাহলে যখন 1/3 বলা হচ্ছে, এই 1/3 যেহেতু একটি কথাকে বলা হচ্ছে, একজনকে বোঝানো হচ্ছে বা একটি অংশকে বোঝানো হচ্ছে, সেক্ষেত্রে 1। কিন্তু যখন বলা হচ্ছে 2/3, এই 1 না তো, এখানে 2 মানে কি, কয়টি অংশ? 2টি অংশ না? 2 মানে নিঃসন্দেহে দুটো অংশ। তাহলে এই দুটো অংশকে বোঝানোর ক্ষেত্রে এরপরে যদি এস যুক্ত করি খারাপ হয় না। এটাকে প্লুরাল বলে আমি যদি বলি এটার পর একটা এস যুক্ত করি খারাপ হয় না। তাহলে 2/3 মানে কি, একাধিক অংশ। কিন্তু 1/3 যদি বলি একটি অংশ, সেজন্য এরপরে এস যুক্ত হয় না, সেজন্য এটার আনসার হয়ে যাচ্ছে কি 1/3 কিন্তু 2/3। 1/4 আমি যদি এটাকে বলি 1/4, এটাকে আমি বলি 1/4, কিন্তু এটাকে আমি বলবো কি 3/4। বলেন তো, এই 4th এবং 4th নিয়ে কারোর কোনো কনফিউশন আছে? এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকার প্রশ্নই আসে না, কারণ এটাকে খুব সহজে আমরা দেখেছি যে কেন 1/3 হয়। এখানে বইয়ের যে ভাষা আসে সেটি যদি আমি একটু বলি আপনাদেরকে, সেটি হচ্ছে কেমন, যে যদি ভগ্নাংশের লব 1 থাকে তাহলে হরের সাথে এস যুক্ত হয় না, ভগ্নাংশের লবে যদি 1-এর বেশি থাকে তাহলে হরের সাথে এস যুক্ত হয়। এখন এত কথা মনে রাখার কোনো দরকার আছে? এত কিছু মনে না রেখে আপনি জাস্ট চিন্তা করেন, একটি অংশ এস যুক্ত হয়নি, একাধিক অংশ এস যুক্ত হয়েছে, এই গেল একটা কথা। আর আরেকটি কথা আছে, এর পরবর্তী মানে ভগ্নাংশ যদি বলা হয়, এই ভগ্নাংশের পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। ভগ্নাংশের পরবর্তী সাবজেক্ট কি? দ্য ওয়ার্ক। তাহলে দ্য ওয়ার্ক নিশ্চয়ই সিঙ্গুলার সাবজেক্ট,
দ্য ওয়ার্ক নিশ্চয়ই সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে দ্য ওয়ার্ক যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট এরপর অবশ্যই ভার্বটি সিঙ্গুলার হয়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই এটার অ্যান্সার হয়ে যাচ্ছে 3/4 অফ দ্য ওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড। স্যার আপনার ক্লাস দেখে বিদ্যাবাড়িতে ভর্তি হয়ে ভীষণ আশাহত হচ্ছে, কাঙ্ক্ষিত শিক্ষক একজনও পাইনি। আচ্ছা, এটা আসলে এটা একটু সার্ভিস ডিপার্টমেন্টে বলবেন। আসলে এমনও মাঝে মধ্যে আমরা চেষ্টা করে থাকি, যদি কোনো স্টুডেন্ট আসলে খুবই করেন সেক্ষেত্রে সার্ভিস ডিপার্টমেন্টে আমি যতটুকু শুনেছি যে কোনো ক্ষেত্রে যদি অপশন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যাচটাও আমরা একটু কনসিডার করে হয়তো বা 1-2 জনকে যে ব্যাচে ক্লাস আপনার পছন্দের টিচাররা নিচ্ছে সেটাও আমরা মাঝে মধ্যে করে দিই সার্ভিস ডিপার্টমেন্ট থেকে। তো সেজন্য সার্ভিসে একটু কথা বলে নেবেন যে ব্যাচে আপনার পছন্দের শিক্ষকরা আছে সেই ব্যাচে কি আপনাকে কোনোভাবে আসলে করা যায় কিনা, এক্সচেঞ্জ করা যায় কিনা বা এইভাবে কিছু করা যায় কিনা, সেভাবে আপনার কথা বলতে পারেন চাইলে। তাহলে এটা হয়ে যাচ্ছে 3/4 অফ দ্য ওয়ার্ক ড্যাশ ফিনিশ, সেক্ষেত্রে অবশ্যই হ্যাজ বিন হয়ে যায়। নিদার দ্য প্লেয়ার্স নর দ্য ট্রেইনার ইন দ্য রুম ড্যাশ, এখানে কি হবে বলেন, এখানে কি হবে বলেন। নিদার যখন কোনো সেন্টেন্সে, যখন কোনো একটি সেন্টেন্সে অর, ইদার অর, নিদার নর, নট অনলি, বাট অলসো এই জাতীয় কথাগুলো যখন বসে সেক্ষেত্রে কি হয়, যখন কোন একটি সেন্টেন্সে অর, ইদার অর, নিদার নর, নট অনলি, বাট অলসো এই জাতীয় শব্দগুলো থাকে সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। এবং এখানে আমার একটা থিওরি আছে যেটা হচ্ছে এক্স এবং ওয়াই থিওরি। ওই যে এক্স অথবা ওয়াই, এক্স অর ওয়াই, যখন শুধু এক্সই ছিল তখন এক্স এর গুরুত্ব ছিল 100%, কিন্তু যখন অপশনে ওয়াই চলে আসছে এক্স এর গুরুত্বটা কিছুটা কমে গিয়েছে, ওয়াই এর গুরুত্বটা কিছুটা বেড়ে গিয়েছে, সেক্ষেত্রে ওয়াই বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, কারণ পরবর্তী সাবজেক্টটি গুরুত্ব বেড়ে যায়। অর্থাৎ অর, ইদার অর, নিদার নর, নট অনলি, বাট অলসো এই জাতীয় শব্দগুলো যদি কোনো একটি সেন্টেন্সে থাকে তাহলে তার পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। এবং পরবর্তী সাবজেক্টটা যখন বলা হচ্ছে নিদার দ্য প্লেয়ার্স নর দ্য ট্রেইনার, পরবর্তী সাবজেক্ট কি ছিল, ট্রেইনার, সেক্ষেত্রে ট্রেইনার হয়ে যাচ্ছে অবশ্যই সিঙ্গুলার সাবজেক্ট এবং এরপরে অবশ্যই ভার্বটি সিঙ্গুলার হয়ে যায়, তাই তো। তাহলে সিঙ্গুলারটা কি হয়, তাই আমার নামের স্পেলিং ঠিক মতো করতে পারে না, জেড দিয়ে আমার নামের স্পেলিং না, জেড দিয়ে আমার নামের স্পেলিং ভুল লিখেছেন, এটা হচ্ছে আমার নামের স্পেলিং হচ্ছে জে দিয়ে, JAHIDUL। হ্যাঁ, তাহলে এটা হয়ে যাচ্ছে ওয়াজ, পরবর্তী সাবজেক্টে সিঙ্গুলার। এবং আমরা কি জানি ওয়াজ হচ্ছে সিঙ্গুলার যার প্লুরাল হচ্ছে ওয়্যার, অর্থাৎ একটি অক্ষর এখানে বেশি থাকবে, 4 অক্ষর, এখানে থাকবে 3 অক্ষর, তাহলে 3 অক্ষরেরটা সিঙ্গুলার, 4 অক্ষরেরটা প্লুরাল। আমি যদি বলি অ্যাম সেটা সিঙ্গুলার, ই সিঙ্গুলার কিন্তু আর হচ্ছে কি প্লুরাল 3 অক্ষরের। আমি যদি বলি হ্যাজ সিঙ্গুলার কিন্তু হ্যাভ আমি যদি বলি প্লুরাল, 4 অক্ষরের হ্যাভ প্লুরাল, 3 অক্ষরের হ্যাভ সিঙ্গুলার বা এক বচন, তাই তো। তাহলে যদি আমরা বলি এটা অবশ্যই হয়ে যাচ্ছে ওয়াজ। এবং এর পরের কোয়েশ্চেনটা যদি যাই 40তম BCS এর, দেখেন হি রান উইথ আ গ্রেট স্পিড। এখানে একজন আমার ক্লাসে মানে প্রশ্ন করেছিলেন বা প্রথম দিকে ক্লাসের একটা রিকোয়েস্ট আমি পেয়েছি যে স্যার ফ্রেজ এবং ক্লজ সম্পর্কে একটা ক্লাস নিলে ভালো হয়। এই যে দেখেন এই জায়গা থেকে একটা কিন্তু প্রশ্ন চলে এসছে, এটা কি প্রকারের ফ্রেজ। সেক্ষেত্রে আমরা যদি বলি অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা ফ্রেজগুলো সাধারণত যে প্রকারের পার্টস অফ স্পিচ আছে সেই প্রকারের পার্টস অফ স্পিচ দিয়েই আসলে বসে থাকে, ঠিক আছে, সেই প্রকারের পার্টস অফ স্পিচের মতো করেই আসলে বসে থাকে। ফর এক্সাম্পল যখন বলা হচ্ছে হি ran with a great speed, এখন দেখেন এই উইথ আ গ্রেট স্পিড কাকে মডিফাই করছে, এটার অ্যান্সারটা কি হয়, এটার অ্যান্সারটা কি হয়। আপনারা আছেন আপনাদের দুঃখ নিয়ে খালি কমেন্ট করছেন দুঃখ দুঃখ, আপনারা কি যতীন্দ্রমোহন বাগচি হয়ে গিয়েছেন নাকি দুঃখবাদের কবি। বলেন তো ইংরেজিতে দুঃখবাদের কবি বা মেলাঞ্চলিক কবিটা কাকে বলা হয় বলেন, ইংরেজিতে, ইংরেজিতে কে হবে। আচ্ছা, এটার অ্যান্সার বলছেন অ্যাডজেক্টিভ ফ্রেজ, একটা ভুল করেছেন আপনি, অ্যাডজেক্টিভ ফ্রেজ যিনি বলেছেন তিনি ভুল করেছেন, অ্যাডজেক্টিভ যিনি বলেছেন ভুল করেছেন, অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, ভেরি গুড। যদি বলি জাহিদ স্যারকে বলা, আচ্ছা অনেক কিছু লিখেছেন অনেক, আচ্ছা আমি পরবর্তীতে বাসায় গিয়ে কমেন্টটা হয়তো বা পড়বো, বড় বড় কমেন্টটা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড, বি বলছেন সবাই। তাহলে অ্যাডভার্ব ফ্রেজ, প্রথম কথা হচ্ছে ফ্রেজ আমরা কিভাবে চিনবো, ফ্রেজে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, ফ্রেজে কোনো ফাইনাইট ভার্ব কখনোই থাকবে না। সেক্ষেত্রে আপনি যখন বলছেন হি ran with a great speed, এখানে কোনো ফাইনাইট ভার্ব কিন্তু নাই। এবং কাকে মডিফাই করছে, একটি ভার্বকে মডিফাই করছে। আমরা কি জানি অ্যাডভার্ব সাধারণত কাকে মডিফাই করে, একটি ভার্বকে মডিফাই করে, একটি অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অথবা একটি অ্যাডভার্ব ক্যান মডিফাই ইটসেলফ, অ্যাডভার্ব অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। এবং
যখন বলা হচ্ছে অ্যাডভার্ব ক্যান মডিফাই দ্য হোল সেন্টেন্স, একটা অ্যাডভার্ব পুরো সেন্টেন্সকেও মডিফাই করতে পারে, এমনও কিন্তু হয়। সেক্ষেত্রে এই যে অ্যাডভার্ব কিন্তু অনেককে মডিফাই করতে পারে। সেক্ষেত্রে অ্যাডভার্বিয়াল ফ্রেজ যদি আমরা বলি এটা কিন্তু ভুল হয় না, কারণ এ ভার্বকে মডিফাই করছে বলে এটা একটা অ্যাডভার্ব ফ্রেজ হয়ে যায়। তাহলে এটা অবশ্যই অ্যান্সার হয়ে যাচ্ছে কি অ্যাডভার্ব ফ্রেজ। আমি এবং অ্যাডভার্বকে খুঁজে পাই কিভাবে, কোথায়, কখন, কেন এবং কিভাবে দ্বারা প্রশ্ন করলে উত্তরে যে ফ্রেজটি পাওয়া যায় বা উত্তরে যে পার্টস অফ স্পিচ পাওয়া যায় তাই তো অ্যাডভার্ব। ঠিক তেমনি অ্যাডভার্বের স্যার 47তম ব্যাচ 2 এর কমেন্ট চোখে পড়ে না বা এরকম কিছু একটা লিখলেন, ঠিক আছে আমি পরবর্তীতে এটা দেখে ফেলবো, ঠিক আছে পরবর্তীতে কমেন্টটা দেখার চেষ্টা করবো। তাহলে এটা অবশ্যই হয়ে যাচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। এরপরে দিস ইজ দ্য বুক আই লস্ট, হিয়ার আই লস্ট কথাটি কি? আচ্ছা স্যার আপনার ক্লাসগুলো অনেকদিন মনে থাকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তাহলে এটার অ্যান্সারটা কি হবে, এটার অ্যান্সারটা কি হবে বলেন তো? তাহলে যখন বলা হচ্ছে দিস ইজ দ্য বুক আই লস্ট, হিয়ার আই লস্ট কি, হিয়ার আই লস্ট, এখানে আই লস্ট নিঃসন্দেহে একটা অ্যাডজেক্টিভ। কারণ আমি যদি বলি কাকে এখানে মডিফাই করছে, বইটিকে, বই কি একটি নাউন, সেক্ষেত্রে একটি নাউনকে মডিফাই করছে আই লস্ট কথাটা, যে দিস ইজ দ্য বুক আই লস্ট, কোন বইটি বা কেমন বইটিকে আমি হারিয়েছি, যে বইটি আমি হারিয়েছি, বা কোন বইটি আমি হারিয়েছি, যেখানে বলা হচ্ছে দিস ইজ দ্য বুক, এই বইটি সেই বইটি, কেমন বইটি যেটি আমি হারিয়েছি, সেক্ষেত্রে এটা অবশ্যই হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। কারণ এখানে একটি ভার্ব আছে, আই লস্ট, এই লস্ট কথাটি কি একটি ভার্ব, এবং সেক্ষেত্রে অবশ্যই সেটি একটি ভার্ব দিয়ে শেষ হয়েছে বলেই সেক্ষেত্রে একটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়, বা এটি একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়, কারণ সে একটি নাউনকে মডিফাই করছে, তাই তো? এরপরে যদি বলেন ইটস টাইম ইউ ড্যাশ ইউর মিস্টেকস, ইটস টাইম, এই কোয়েশ্চেনটি শেষ করে আমরা আজকে ক্লাসটি শেষ করব। কারণ খুবই ঠিক 9টার সময় আমার একটি ক্লাস আছে। আপনারা যারা বলছেন যে স্যার কি ক্লাস নিচ্ছেন না বা স্যারকে ক্লাসে পাচ্ছি না, আমি কিন্তু ঠিক এখনই একটি ক্লাসে যাব। তো সেক্ষেত্রে ওই ক্লাস কিন্তু আমরা ঠিকই নিচ্ছি, হয়তো বা আপনার ব্যাচটির মধ্যেই পড়ছে না, এমন হতে পারে। ওই পরীক্ষার মতো, মানে পরীক্ষায় যে প্রশ্নটি এসেছে স্যার শুধু এই প্রশ্নটি পড়ি নাই, বাকি সব পড়েছিলাম, দেখা গিয়েছে সত্যি সত্যি বাকি সবগুলো আসে নাই, যেটি পড়েন নাই সেটাই চলে এসেছে, অর্থাৎ আপনার প্রশ্ন হয়তো বা কমন পড়ে নেই আনফরচুনেটলি। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু ক্লাস দিচ্ছি, হ্যাঁ। তাহলে এটাকে যদি বলি ইট ইজ টাইমের পরে অবশ্যই ভার্বটি পাস্ট ফর্মে হয়ে যায়, ইট ইজ টাইম ইউ রিয়েলাইজড, ইট ইজ টাইম ইউ রিয়েলাইজড ইয়োর মিস্টেকস। এবং এরই সাথে আমরা যদি বলি বিদ্যাবাড়ির পরবর্তী যে 47তম এক্সট্রা কেয়ার লাইফ ব্যাচ 5 সেখানে ভর্তি চলছে, 47তম পরবর্তী যে এক্সট্রা কেয়ার লাইফ ব্যাচ 5 আছে সেই 5 ব্যাচে ভর্তি চলছে। সেক্ষেত্রে যদি আপনারা বিদ্যাবাড়ির সাথে অ্যাফিলিয়েটেড হতে চান বা বিদ্যাবাড়ির সাথে সংযুক্ত থাকতে চান, সেক্ষেত্রে এই ব্যাচে আপনারা যোগাযোগ করতে পারেন। মাঝে মধ্যে আমাদের স্টুডেন্টরাও জিজ্ঞাসা করে থাকেন যে স্যার বিদ্যাবাড়িতে এখন কোন ব্যাচ আছে, সেই ব্যাচের মধ্যে আপনারা যদি অ্যাডমিটেড হন, সেক্ষেত্রে আশা করছি যে কোনো না কোনো সময় আমার সাথে ইনশাল্লাহ দেখা হয়ে যাবে। যদি প্রথম দিকে ইনিশিয়ালি দেখা নাও হয়, চেষ্টা করবো কোনো না কোনো ক্লাসে হয়তো আপনাদের সাথে একবার দেখা করে আসার জন্য, ঠিক আছে? তাহলে আমরা যদি বলি বিদ্যাবাড়িতে 48তম বিসিএস, এবং দিস ইজ ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট, এখন থেকে যে সময়টা আছে সেই সময়টা হচ্ছে 48। আচ্ছা এটা ভালো ছিল। আচ্ছা একজন বলছে চেয়েই থাকেন পাওয়া লাগবে না, এটা মজার ছিল। এটা কে বলেছেন? রত্না, শেখ রত্না, আপনি তো খুবই শেখ বংশের মানুষ মনে হচ্ছে। যাই হোক, চেয়ে থাকলে পাওয়া যাবে, মানে পাওয়া যাবে না ব্যাপারটা এমন না, এতটাও কষ্ট না বা এতটাও কষ্টকর না। জাস্ট আমরা আপনাদের মতোই, আপনাদের শিক্ষক হিসেবে, এবং এটা আমাদের জন্য অনেক বড় ব্লেসিং যে আপনারা আমাদেরকে ভালোবাসেন বা আমাদেরকে শ্রদ্ধা করেন। তো সেক্ষেত্রে যদি আমার কাছে সময় অ্যাভেলেবল সেভাবে থাকতো, সেক্ষেত্রে আমি অবশ্যই সারাদিন আপনাদের সাথেই থাকতাম হয়তো বা, বাট আনফরচুনেটলি দেশের একটা কাজ করে পরবর্তীতে যে ক্লাস নেওয়ার সময়টা আছে সেই সময়টা হয়তো একটু লিমিটেড হয়ে যায় বলে আপনাদের সবার সাথে দেখা হচ্ছে না। ইনশাল্লাহ কোনো না কোনো দিন দেখা হয়ে যাবে। তাহলে যদি আমরা বলি যে 48তম বিসিএস এর ক্ষেত্রে ফাউন্ডেশন টু অ্যাডভান্স কোর্সের যে লাইভ ব্যাচ 3 আছে সেই ব্যাচে ভর্তি চলছে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই এখন থেকে যারা লং টার্ম প্রিপারেশনের কথা চিন্তা করছেন তারা কিন্তু এই ব্যাচের কথা চিন্তা মাথায় রাখতে পারেন। এবং যে কোনো তথ্যের জন্য বিদ্যাবাড়িতে এই যে নাম্বারটি আছে হটলাইন নাম্বার, সেই হটলাইন নাম্বারটিকে আপনারা যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? তাহলে আমরা যদি বলি সেক্ষেত্রে এই জাতীয় নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন। আর যারা বলছেন যে ক্লাস নিচ্ছেন না বা এই জাতীয় কথাগুলো, এই কথাগুলো কিন্তু অনেকের আসলে হয়ে যাচ্ছে, মানে টার্মিনোলজিতে ফেলে দিচ্ছেন যে আমরা ক্লাস নিচ্ছি না বা এমন কিছু, যে যাদেরকে দেখে ভর্তি হচ্ছি তারা ক্লাস নিচ্ছেন, এটা কিন্তু সব টিচাররা না, মোটেও না, ঠিক আছে? এটা সব টিচাররা মোটেও না, আমরা কিন্তু অবশ্যই ক্লাস নিয়ে থাকি। তো সেক্ষেত্রে এটা আসলে ভুলেও বলা যাবে না যে আমরা ক্লাস নিচ্ছি না।
তো সেই জন্য অবশ্যই আপনারা আপনাদের ব্যাচে ইনশাল্লাহ কোনো না কোনো সময় দেখা হবে। তো ঠিক আছে, আজকে আমরা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, এবং সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আমার ঠিক 9টা একটি ক্লাস আছে, নয়তো আরো হয়তো আপনাদের সাথে থাকার চেষ্টা করতাম। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।